বাবা গো, ও গেলুম গো, আমি আর পারি না। এর চেয়ে তোমরা আমায় মেরে ফেলো, মেরে ফেলে একদম মুক্তি দিয়ে দাও, মুক্তি দাও। উফ, ওই চুরিখানা দাও, আমার পেটে ঢুকিয়ে দাও। এ নরক যন্ত্রণা আমি আর সইতে পারি না। ভারী আশ্চর্য হয়ে গেলাম আমি। তৎক্ষণাৎ ওই অবস্থাতেই নিচে নেমে এলাম। ও বাড়িটাতে গিয়ে দেখতে হবে ব্যাপারখানা কি। ওখানে গিয়ে কিন্তু বিস্ময় আমার শত গুণ বেড়ে গেল। রোল সাউন্ড। রোলিং। আপনারা শুনছেন রোল সাউন্ড গল্প, ছেলেবেলার ফেলে আসা গল্পের ঠিকানা। আপনারা যদি আমাদের পর্বগুলি স্পটিফাই, অ্যাপল মিউজিক বা অ্যামাজন প্রাইম মিউজিকে শুনে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পডকাস্টটিকে ফলো করে দিন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিন, কারণ প্রতিটি এপিসোড কিন্তু 1 সপ্তাহ আগেই আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। রোল সাউন্ড গপ্পর আর একটি রহস্য ঘন পর্বে আপনাকে স্বাগত। আজকের পর্বে আমরা নিয়ে এসেছি বাংলা সাহিত্যের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র জাপানি বাঙালি গোয়েন্দা হুকাকাশির এক রোমাঞ্চকর অভিযান, 13 নম্বর বাড়ির রহস্য, প্রখ্যাত লেখক মনোরঞ্জন ভট্টাচার্যের রচনা অবলম্বনে। বাংলা গোয়েন্দা সাহিত্যের প্রারম্ভিক যুগে মনোরঞ্জন ভট্টাচার্য সৃষ্টি করেছিলেন এক অভিনব চরিত্র, তীক্ষ্ণ বুদ্ধি, সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা এবং অদ্ভুত ব্যক্তিত্বের অধিকারী হুকাকাশি। যুক্তি, ধৈর্য আর সূক্ষ্ম বিশ্লেষণের সাহায্যে জটিল রহস্যের সমাধান করাই যার কাজ। শহরের এক শান্ত পাড়ায় দাঁড়িয়ে আছে একটি বাড়ি, 13 নম্বর বাড়ি। বাইরের থেকে সব কিছু স্বাভাবিক, অথচ তার ভেতরে যেন লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। শেষ পর্যন্ত তাকে উদ্ঘাটন করতে পারবেন হুকাকাশি? হেডফোন পরে বসুন, কারণ রহস্যের সমাধান লুকিয়ে আছে ক্ষুদ্রতম সূত্রের মধ্যে। শুরু হচ্ছে 13 নম্বর বাড়ির রহস্য। ব্যাপারটা ঘটেছিল এক পূজার বন্ধে। হুকাকাশি গিয়েছিলেন শিলং, আর রণজিৎ ভাড়া নিয়েছিল কলকাতারই শহরতলিতে একটা বাগান ঘেরা সুন্দর বাড়ি। রণজিতেরই জিত হলো, কেননা হুকাকাশি লিখে জানালেন অনবরত বৃষ্টির চোটে তার চেঞ্জ মাথায় উঠেছে, আর কোথাও যেতে পারলে তিনি বাঁচেন। রণজিৎ তাকে তার নিরিবিলি বাড়িখানাতে দিনকতক এসে থাকবার জন্য নিমন্ত্রণ করল। হুকাকাশিও শিষ্ট ছেলের মতো ফিরে এলেন। হুকাকাশিকে অভ্যর্থনা করে আনবার জন্য রণজিৎ স্টেশনে উপস্থিত হল। গাড়ি করে বাড়ি আসবার পথে হুকাকাশি বরাবর লক্ষ্য করলেন রণজিৎ যেন বেশ একটু গম্ভীর, যেন কিছু চিন্তান্বিত। ব্যাপার কি রণজিৎ বাবু? আজ আপনার নিশ্চয়ই একটা কিছু হয়েছে। তিনি জিজ্ঞাসা করলেন। না, দেশটা দিনকে দিন আমেরিকা হয়ে দাঁড়ালো কিনা তাই ভাবছি। কি রকম? লোকগুলো হঠাৎ খুব ফর্সা হয়ে যাচ্ছে নাকি? নাকি গঙ্গার ধারে 56 তলা বাড়ির ভিত গাঁথা হচ্ছে? ও দুটোর কোনোটি খুব ভয়ের কথা নয়, কাজেই ওর জন্য চিন্তিত হওয়ার কারণ নেই। কিন্তু ইয়াংকি গুন্ডারা যে ছেলে ধরে এনে তাকে লুকিয়ে রেখে আত্মীয় স্বজনদের চিঠি পাঠায়, 50,000 টাকা ফেলবে তো ফেলো, নইলে ছেলে ফিরে পাওয়ার আশা ছাড়ো। আমাদের দেশেও যদি এই ধরনের গুন্ডামির চলন হয়, তবে একটু ভাববার কথা হয়ে পড়ে বই কি। কথাটা আর একটু সোজা ভাষায় বলুন রণজিৎ বাবু। দুনিয়ার হালচাল দেখে আপনি কি একটা দার্শনিক মতামত প্রকাশ করছেন, নাকি বাস্তবিকই ওই ধরনের কোনো ব্যাপার আপনার নজরে এসেছে? দেখুন, আপনি দুদিনের জন্য বিশ্রাম নিতে এসেছেন। এখানে একটা জটিল কেস আপনার ঘাড়ে চাপিয়ে দিতে
স্বভাবতই আমার দ্বিধা হচ্ছে, কিন্তু পরশু রাতে যে অদ্ভুত রহস্যময় ঘটনা আমি প্রত্যক্ষ করেছি তাতে আমার মনে গুরুতর সন্দেহ জেগেছে। কেবলই মনে হচ্ছে সমস্ত জেনে শুনেও যদি চুপ করে থাকি, ভগবান হয়তো সইবে না। ব্যাপারটা খুলে বলি, শুনুন। এখানে যে পাড়াটিতে আমি বাড়ি নিয়েছি সেটা খুবই নিরিবিলি, লোকজনের আসা যাওয়া নেই বললেই চলে। আমার বাড়ির কাছেই আর একটা ছোট্ট মতো একতলা বাড়ি, ও রাস্তা ১৩ নম্বরের বাড়ি। আসা অবধি খালিই পড়ে আছে দেখছি, অনেক দিন থেকেই নাকি খালি আছে। পরশুদিন সারাক্ষণটাই বেশ গুমোট ছিল। অনেক রাত পর্যন্ত কিছুতেই যখন ঘুম এলো না, তখন দরজা খুলে বাড়ির দক্ষিণ দিকটার বারান্দায় গিয়ে বসলাম, যদি কিছু বাতাস পাওয়া যায় এই আশায়। বসে আছি প্রায় মিনিট ৫। হঠাৎ মনে হলো ১৩ নম্বর বাড়িটা থেকে কেমন একটা কাতর গোঙানির আওয়াজ আসছে। আস্তে আস্তে আওয়াজটা আরো স্পষ্ট হয়ে উঠল, কে যেন অস্ফুট যন্ত্রণাধ্বনি করছে। বাবা গো, গেলুম গো, আমি আর পারি না। এর চেয়ে তোমরা আমায় মেরে ফেলে একদম মুক্তি দিয়ে দাও, মুক্তি দাও। উফ, ওই ছুরিখানা দাও, আমার পেটে ঢুকিয়ে দাও। এ নরক যন্ত্রণা আমি আর সইতে পারি না। ভারী আশ্চর্য হয়ে গেলাম আমি। তৎক্ষণাৎ ওই অবস্থাতেই নিচে নেমে এলাম। ও বাড়িটাতে গিয়ে দেখতে হবে ব্যাপারখানা কি। ওখানে গিয়ে কিন্তু বিস্ময় আমার শত গুণ বেড়ে গেল। সামনের দিকটার সমস্ত জানালা কপাট বন্ধ, আর সদর দরজায় ঝুলছে প্রকাণ্ড এক তালা। দেখলে স্বভাবতই মনে হবে যে ওই বাড়িটিতে কেউ যে বসবাস করছে। ভেতরের লোকেরা বাইরের কাউকে তা বুঝতে দিতে চায় না। এ অবস্থায় আর ভোর না হওয়া অবধি হঠাৎ কিছু করা উচিত হবে না ভেবে সে রাত্রিরের মতো চলে এলাম। তারপর সকালে গিয়ে দেখি তালাটা সরিয়ে নেওয়া হয়েছে বটে, তবে দরজা বন্ধই রয়েছে। আমি বারান্দায় গিয়ে উঠতেই একটা ইতর চেহারার নিম্ন শ্রেণীর লোক বার হয়ে এলো। আমার পা থেকে মাথা অবধি পার ২-৩ বেশ ভালো করে দেখে নিয়ে হেঁড়ে গলায় জিজ্ঞাসা করল, কে চাই এখানে? তোমরা বুঝি এই বাড়িটাতে নতুন ভাড়াটে এসেছ? লোকটা ফের সন্দেহের চক্ষে আমার আপাদমস্তক দেখে নিয়ে বললে। এরপর কোনো কথাই যেন আমার মনে এলো না। কি বলে আলাপ আরম্ভ করা যায় ভাবছি, হঠাৎ লোকটা আমার মুখের ওপর ঝপ করে দরজা বন্ধ করে দিল। ঠিক সেই মুহূর্তে আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ভেতরের লোকেদের কোনো কথাবার্তা শোনা যায় কি না একবার চেষ্টা করে দেখতে হবে। তৎক্ষণাৎ খুব ঘটা করে চটি জুতোর শব্দ শুনিয়ে শুনিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেলাম। তারপর চটি বাইরে রেখে পা টিপে চুপি চুপি বারান্দায় উঠে এসে দাঁড়ালাম। কপাটে কান লাগিয়ে শোনা গেল কে একজন ফিস ফিস করে অপর আর একজনকে শাসাচ্ছে। হুঁশিয়ার, খুব হুঁশিয়ার। কেউ টের পেলে সব শুদ্ধ মারা পড়ব। শুধু আমি একা নই, তোরাও বাদ পড়বি না। পেছনের দুয়ার থেকে যদি তারপরের কথাগুলো আর কানে এলো না, তবে জেলখানার কথাটার উল্লেখ যেন শুনতে পেলাম বলে মনে হলো। তক্ষুনি আমি থানায় গিয়ে সব কথা প্রকাশ করে আসতাম, যদি না জানা থাকতো আজই আপনি এসে পৌঁছচ্ছেন। আচ্ছা, কিরকম মনে হয় আপনার ব্যাপারটা? বিকালের দিকে বেলা নাগাদ ৫টায় রণজিৎকে সঙ্গে করে হুকাকাশি ১৩ নম্বরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। ফটক থেকে ছোট্ট একটা লাল সুরকির রাস্তা বাড়ির সামনে দিয়ে গোল হয়ে ঘুরে আবার ফটকের কাছে চলে এসেছে। সেটুকু পার হলেই বারান্দা। ওরা গিয়ে সেই বারান্দায় উঠতেই সকালবেলাকার সেই চাকরটা ভিতর থেকে বেরিয়ে এলো। তারপর সেই সকালবেলাকারই প্রশ্ন, কে চাই এখানে? কর্তা আছেন? আমরা এ পাড়ারই লোক, আলাপ পরিচয় করতে এসেছি।
হুকাকাশি বললে। এখন দেখা হবে না, তিনি ঘুমোচ্ছেন। রণজিৎ আর চোখে একবার হুকাকাশের দিকে চাইল। বোধহয় আশ্বিন মাসের বেলা 5টা যে ঘুমোবার পক্ষে খুব প্রশস্ত সময় নয়, সেই তথ্যটুকুই স্মরণ করিয়ে দিত। কিন্তু চাকরটার ভাবভঙ্গি খুবই সংক্ষিপ্ত। দ্বিতীয়বার আর কোনো বাক্য ব্যয় না করে ওবেলার মতো এবেলাও ঝপ করে সে দরজা বন্ধ করে দিল। অগত্যা রণজিৎদের ফিরতে হলো। রাত তখন বোধ করি 12টা। সমস্ত শহর নিঝুমে অকাতরে ঘুমোচ্ছে। হঠাৎ হুকাকাশির শোবার ঘরে বার কত কড়া নাড়ার আওয়াজ হলো। কে? হুকাকাশি প্রশ্ন করলেন। আমি রণজিৎ, শিগগির দোর খুলুন, খবর আছে। হুকাকাশি উঠে এসে দরজা খুলে দিতে দিতে বললেন, খবর আমি জানি, মানে কাতরানি আর গোঙানির শব্দ আমার কানেও আসছে। তাহলে এখন আমাদের কি কর্তব্য? চুপটি করে শুয়ে থাকা, মানে ভোরের জন্যে অপেক্ষা করা। পরদিন প্রাতকৃত্য এবং চা পানাদি শেষ করে হুকাকাশি একবার দক্ষিণ দিকের বারান্দাটা ঘুরে এলেন। তারপর বললেন, চলে আসুন রণজিৎ বাবু। কর্তাগোছের এক ব্যক্তি বারান্দার ওপরে সশরীরে দেখা দিয়েছেন। দেখা তো দিতেই হবে, কাল 2 বার পাড়াপড়শিরা খোঁজ নিতে এসেছিল শুনেছে। এরপরেও দরজা এঁটে বসে থাকলে যে নিজে থেকেই নিজের ওপর গুরুতর সন্দেহ ডেকে আনা হবে। আসুন, এই সুযোগে ওকে একটু নাড়া দিয়ে আসা যাক। খুব বেশিক্ষণ নাড়া দেওয়া কিন্তু সম্ভব হলো না। মিনিট 15 পরেই দুজনাকে ফিরতে হলো। হুকাকাশি একটা ইজি চেয়ারে আরাম করে বসে জিজ্ঞাসা করলেন, দেখে কীরকম মনে হলো লোকটাকে? দেখি আপনার পর্যবেক্ষণ শক্তিটা। রণজিৎ হেসে বললে, প্রথমত মাথার চুলগুলো খাড়া খাড়া, দ্বিতীয়ত ডান হাতের গেঞ্জির হাতাটা নিচের দিকে বারবার টেনে দেয়, তৃতীয়ত কি? আপনিও 2-4টা বলুন না। বেশ তো বলছিলেন, বলে যান না। তৃতীয়ত, কাল রাত 3:15 সময় ওর বাড়িতে মোটরে করে লোক এসেছিল। কই, তা তো বুঝতে পারিনি। আচ্ছা, আপনি টের পেলেন কি করে? অতি সহজ উপায়। কাল মাঝরাত্রের পর 1 পশলা বৃষ্টি হয়েছিল। ওই 13 নম্বর বাড়ির সামনে ভিজে সুরকির রাস্তার ওপর মোটরের চাকার দাগ এখনো পর্যন্ত দিব্যি খাঁচ খাঁচ কাটা অবস্থায় রয়ে গেছে। কাল বিকেলে এ দাগ ছিল না। তাছাড়া মোটরের কলকবজাও ছিল কিছু খারাপ, খানিকটা লুব্রিকেটিং অয়েল তাই চুঁইয়ে পড়েছে। রাস্তার সমস্ত জল একদম শুকিয়ে গেছে, কেবল ওই তেলের নিচেই একটুখানি জল এখনও চিকচিক করছে, শুকোতে পায়নি। এর থেকেই স্পষ্ট বোঝা যাবে সে বৃষ্টি ধরার খুব পরে মোটর আসেনি। রণজিৎ খুব আশ্চর্য এবং বোধ করে একটু উত্তেজিতও হয়ে উঠল। তবে তো প্রকাণ্ড একটা সুযোগ হারিয়েছি আমরা কাল রাত্রে। হুকাকাশি হেসে বললেন, ব্যস্ত হবেন না, মোটর পালিয়ে যাবে না। আজ রাত্রেও নিশ্চয়ই ওটা এসে হাজির হবে। আপনি শুধু একটা টর্চের ব্যবস্থা রাখবেন। দুপুরে খাওয়া দাওয়ার পর রণজিৎ হুকাকাশিকে এসে পাকড়াও করল। আপনার টেবিলের ওপর 6 টাক নুন এলো কোথা থেকে, মিস্টার হুকাকাশি? ও, ওই তো 13 নম্বর বাড়ির নুন। দেখবেন তরকারিতে আবার চালিয়ে দেবেন না যেন। 13 নম্বর বাড়ির নুন এলো কি করে? আজ সকালে যখন কর্তার সঙ্গে মোলাকাত করতে যাই, তখন সিঁড়ির নিচে ন্যাকড়ায় জড়ানো অবস্থায় ওটুকু পাওয়া গেছে। আপনি টের পাননি,
জুতো খুলে পায়ের আঙ্গুলে করে তখনই ওটা আমি তুলে নিয়েছিলাম। পরদিন সকালে উঠে রণজিৎ চাকরের মুখে শুনতে পেল হুকাকাশি নাকি খুব ভোরেই কোথায় বেরিয়ে গেছেন। বলে গেছেন ফিরতে দেরি হতে পারে। খুব বেশি দেরি কিন্তু হলো না। আধ ঘন্টার মধ্যেই তিনি ফিরে এলেন, সঙ্গে এক্কেবারে একটা ট্যাক্সি নিয়ে। চাকরকে তাড়াতাড়ি তার বিছানাপত্রগুলি তাতে তুলতে বলে রণজিতের উদ্দেশ্যে তিনি বললেন, আমায় মাপ করবেন রণজিৎ বাবু, দিন কতকের জন্য একটা হোটেলে গিয়ে আমাকে উঠতেই হবে। তবে যত শিগগির সম্ভব ফিরে এসে ফের আপনার আতিথ্য গ্রহণ করব, কথা দিয়ে যাচ্ছি। হুকাকাশির নিষেধ ছিল, তাই রণজিতের হাজার ইচ্ছা সত্ত্বেও সেদিন আর তার হোটেলে সে যায়নি। কিন্তু পরদিন দুপুরেই এসে সে উপস্থিত হল। হুকাকাশি তখন বিশেষ মনোযোগের সঙ্গে একখানা টাইম টেবিলের পাতা উল্টাচ্ছিল। হোটেলের চার ধারটা একবার দেখে নিয়ে রণজিৎ বলল, আপনার রুম অবশ্য মন্দ নয়, তবে আলো বাতাসের দিক থেকে দেখতে গেলে পাশের কামরাটাই আরও ভালো। ওটা তো তালা বন্ধ দেখছি, কেউ আছে নাকি? কেন, উঠে আসতে ইচ্ছে হচ্ছে নাকি? থাকতে হবে কিন্তু চাটুজ্জে বারুজ্জে অবস্থায়, কেননা ওতে থাকে একজন রাত্রির বাসিন্দে। রাত্রি 10টা থেকে ভোর 6টা তার এলাকা। দিনের বেলাটা অবশ্য আপনার রাজত্ব চলতে পারে। হুকাকাশি হাসলেন। বাস্তবিক কি দারুণ চাকরি বলুন তো, পাক্কা 15-16 ঘন্টা ডিউটি, তার ওপর আবার একদিন লেট হলে চাকরি নিয়ে টানাটানি। দেখছি তো লেট হবার ভয়ে বেচারা খাল বেগনে হয়ে গেছিল। চাকরির এমন মোহ। ভালো কথা, আমি আজ একটু বাইরে যাচ্ছি। কম্বৌলির নাম শুনেছেন তো? সেইখানে খুব বেশি দূর নয়, নৈহাটি থেকে মাত্র মাইল 2। চলুন না আমার সঙ্গে, আপনার তো ইতিহাসে খুব ইন্টারেস্ট। কম্বৌলির মিউজিয়ামটাও এই ফাঁকে দেখে আসতে পারবেন। রণজিতের একেবারেই আপত্তি ছিল না। বেলা 2টোর গাড়িতে দুজনে রওনা হয়ে পড়লেন। কম্বৌলিতে পৌঁছে ওরা উঠলেন ডাক বাংলোয়। রণজিৎকে খানিকটা বিশ্রাম করে নিতে অনুরোধ করে প্রায় সঙ্গে সঙ্গেই হুকাকাশি বার হয়ে পড়লেন। তার কতকগুলো জরুরি কাজ আছে, সেগুলো সেরে ঘণ্টা 3-এর মধ্যেই তিনি ফেরবার চেষ্টা করবেন। কাল বরং সুবিধা মতো এক ফাঁকে কোনো সময় মিউজিয়ামটা দেখে আসা যাবে। যথাসময়ে ডাকবাংলোয় ফিরে এসে হুকাকাশি দেখলেন রণজিৎ দোকান থেকে এক রাশ খাবার আনিয়ে অধীরভাবে অপেক্ষা করছে। হুকাকাশিকে ফিরতে দেখেই সে প্রশ্ন করে উঠল, কদ্দূর কি করে এলেন? রসুন রসুন, এত ব্যস্ত হলে কি চলে? আরও দিন 2 আমাদের এখানে অপেক্ষা করতে হবে বলে মনে হচ্ছে। কিন্তু আপনার মিউজিয়াম দেখবার মতলব বোধহয় ছাড়তে হলো। ওতে নাকি কর্তৃপক্ষের অনুমতি চাই, পাস চাই, অনেক কিছু ভজকট সম্প্রতি হয়েছে। আমাদের এখানে চেনেই বা কে, আর পাসই বা কে দিতে যাচ্ছে? কিন্তু রণজিতের বরাত ভালোই বলতে হবে, কেননা প্রায় বিনা ঝঞ্ঝাটেই মিউজিয়াম দেখার অনুমতি মিলে গেল। রণজিৎ পরমানন্দে হুকাকাশির সঙ্গে মিউজিয়াম দেখতে রওনা হয়ে পড়ল। পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত দেখে সিঁড়ি দিয়ে তারা নামছিল। রণজিৎ বললে, চমৎকার সংগ্রহ, ব্যবস্থাও ভালো হবে না? অতগুলো কর্মচারী অনবরত খাটছে। আচ্ছা, আপনি দাঁড়িয়ে কার সঙ্গে আলাপ করছিলেন? ওই বুঝি মিউজিয়ামের কিউরেটর? না, কিউরেটর উনি নন। অন্য 5 জনের মতো উনিও একজন সাধারণ কর্মচারী। লোকটির জ্ঞান পিপাসা দেখে একটু আলাপ করতে ইচ্ছে হলো। দেখুন ওর টেবিলের ওপর কতগুলি বই পড়ে। হ্যাঁ, যা বলেছেন, সংগ্রহ চমৎকারই বটে।
তবে আর দিন 5-7 আগে এলে আরও ভালো হতো, কেননা একটা স্পেশাল এক্সিবিশন ছিল, সেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তাই নাকি? কে বললে? কে আর বলবে, এই দেখুন না। হুকাকাশি সিঁড়ির পাশে একখানা ছাপানো বিজ্ঞাপন আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। নির্দিষ্ট দিনের আগেই বন্ধ হয়ে গেছে। কথা বলতে বলতে দুজনে রাস্তায় নেমে এসেছিলেন। হুকাকাশি বললেন, আপনি এবার ডাকবাংলোর দিকে এগোন। কাজকর্ম আমার যা কিছু বাকি আছে সব চুকিয়ে আমিও এসে জুটছি। আজকেই আমরা ফিরে যেতে পারবো আশা করি। বাস্তবিকই সেদিনই তারা কম্বৌলি ছেড়ে ফের কলকাতায় ফিরে এলেন। অবশ্য রণজিতের বাড়িতে নয়, হুকাকাশির হোটেলে। ফটক পার হয়ে ভিতরে ঢুকতেই হোটেলের ম্যানেজার হুকাকাশির কাছে ছুটে এলেন। এইমাত্র আপনাকে টেলিফোন করছিল। তিনি বললেন, কোত্থেকে? মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। কথা বলতে বলতে তারা হোটেলের আপিস কামরায় এসে ঢুকলেন। হুকাকাশি তাড়াতাড়ি টেলিফোনের হাতলটা তুলে নিয়ে অটোমেটিক নাম্বার ঘুরিয়ে বললেন, হ্যালো, মেডিকেল কলেজ হসপিটাল, আমি হুকাকাশি। ও, আপনি দারোগা বাবু? কি খবর? এক্স রে হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, জানি জানি। 1 ছড়া মালা তো? ওটা খাঁটি মুক্তোর, দাম কমসে কম 50,000 টাকা। হুকাকাশি হেসে রিসিভারটা রেখে দিলেন। রণজিৎ স্তম্ভিত বিহ্বলের মতো তার দিকে তাকিয়ে আছে দেখে হুকাকাশি আবার একটু হেসে বললেন, আপনার প্রতিবেশী 13 নম্বর বাড়ির সেই নতুন ভাড়াটেটির রহস্য ভেদ হয়ে গেছে। ভারী আশ্চর্য ব্যাপার। অবশ্য আজকে আমরা কম্বৌলির মিউজিয়ামটা দেখতে না গেলে এত সহজে রহস্যটা ভেদ হতো কিনা সন্দেহ। আপনাকে বলেছি 5-7 দিন আগে ওই মিউজিয়ামে একটা স্পেশাল এক্সিবিশনের বন্দোবস্ত হয়েছিল। নানান জায়গা থেকে অনেক দামি দামি জিনিস তাতে আসে। সে সমস্ত জিনিসের ভেতরে ছিল 1 ছড়া 16 শতাব্দীর মুক্তোর মালা। প্রতাপাদিত্যের ইতিহাসের সঙ্গে সেটা জড়িত। মিউজিয়ামের একজন কর্মচারী দেখল সেটাকে এমনভাবে রাখা হয়েছে যে তেমন হাত সাফাইওয়ালা লোকের পক্ষে ওটা সরিয়ে ফেলা আশ্চর্য নয়। সে তার পূর্ব পরিচিত এক ভদ্রবেশী জোচ্চোরের সঙ্গে সমস্ত বন্দোবস্ত ঠিক করে ফেলল। ভিড়ের সুযোগ নিয়ে জোচ্চোর সেই মালা ছড়াটিকে ট্যাকস্থ করবে। লোকটা বাস্তবে কি নিপুণ হাতে মালা গাছা সরিয়ে ফেললে, কিন্তু ঠিক হজম করা তার সাধ্যে কুলালো না। কেননা তার সঙ্গে সঙ্গেই মিউজিয়ামের রক্ষীরা টের পেয়ে গেল যে একটা কিছু অঘটন ঘটেছে। ব্যাস, অমনি সে ঘরের সমস্ত দরজা বন্ধ করে কড়া পাহারায় প্রত্যেকের দেহ তালাশ শুরু হলো। জোচ্চোর দেখলে আর উপায় নাই, এক্ষুনি নির্ঘাত মারা পড়বে। প্রাণের দায়ে তাই সে তখন কপ করে গোটা মালা ছড়াই গিলে ফেললে। ফলে কর্তাদের শুধু দেহ তালাশি সার হলো, বামাল মিলল না। সেদিনই স্পেশাল এক্সিবিশন বন্ধ করে দেওয়া হয়, আর নিয়ম করা হয় বিনা পাসে মিউজিয়ামে কাউকে ঢুকতে দেওয়া হবে না। এদিকে মালা গেলবার পরই জোচ্চোরের অবস্থা কাহিল। অসহ্য পেটের ব্যথা, বেচারা সইতেও পারে না, মুখও খুলতে পারে না। কেননা প্রকাশ্যে ডাক্তার ডাকিয়ে চিকিৎসা করাতে গেলেই ভেতরের সব কথা ফাঁস হয়ে পড়বে, আর তার ফল হবে শ্রীঘর।
ব্যাপার দেখে মিউজিয়ামের সেই কর্মচারী, তার নাম এখনো জানতে পারিনি, কাজেই মিউজিয়ামের কর্মচারী বলেই তাকে উল্লেখ করব। এক রাত্রে ওকে এখানে নিয়ে এসে খুব নিরিবিলি পল্লীতে একটা বাড়ি ভাড়া নিলে। পেটে অস্ত্র করা ছাড়া এ ব্যামোর আর চিকিৎসা নেই। সেরকম ডাক্তার হয়তো মিলতে পারে, কিন্তু ও চিকিৎসায় জোচ্চোর বেজায় গড়রাজি। বুঝলেন না পাপ মন কিনা? ভাবলে হয়তো পেট কাটার ছুতোয় পৃথিবী থেকেই তাকে বিদায় দেওয়ার ব্যবস্থা হবে। তাই চেষ্টা চলতে লাগলো নানা রকমের জোলাপ নিয়ে। দিনের বেলা বাড়ির ভেতর চিৎকার হলে পাড়াপড়শির সন্দেহ জাগতে পারে, তাই ও সময়টা বেশিরভাগই মরফিন ইনজেক্ট করে ওকে ঘুম পাড়িয়ে রাখা হতো। জেগে থাকলেও প্রাণের দায়েই ও নিজেও দাঁতে দাঁত চিপে পড়ে থাকতো। যত গোলমাল রাত্রিতে, জাগলে পরেই কাতরানি আর গোঙানি। এই অবস্থা যখন চলছে তখনই ব্যাপারটা প্রথম আপনার নজরে এলো। এখন প্রশ্ন হচ্ছে ব্যাপারটা আমি টের পেলাম কি করে? বলছি, শুনুন। আপনার ধারণা হয়েছিল হয়তো আমেরিকার অনুকরণে কোনো লোককে বন্দি করে রাখা হয়েছে, মুক্তিপণ দিলে তবে তাকে ছেড়ে দেওয়া হবে ন্যায়শাস্ত্রের যুক্তিতে। কিন্তু আপনারও থিওরি টিকল না। প্রথমত, বন্দি যদি কাউকে করা হয় তবে তো তার আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা আদায়ের জন্যই। বন্দির ওপর কেন ওরা মারধর করতে যাবে? বরং তাকে ভুলিয়ে ভালিয়ে রাখাই স্বাভাবিক, ভবিষ্যতে যাতে তার কোনো আক্রোশ না থাকে। তার চাইতেও বড় যুক্তি হলো এই যে, বাস্তবিকই অত্যাচার অথবা মারধর তারা যদি করেই থাকতো তো আমরা, অর্থাৎ আমি আর আপনি, দুবার ও বাড়ি যাওয়ার পরেই তা বন্ধ হয়ে যেত। ইচ্ছে করে কে কবে পাড়াপড়শির সন্দেহ জাগাতে চায় বলুন? না, অত বোকা ওরা নয়। সেরকম মতলব থাকলে অন্যত্র কোথাও সরে পড়তো নিশ্চয়ই। গোলমাল যেটা হয়েছে সেটা ওদের ইচ্ছেকৃত নয়, চেষ্টা করেও সেটা বন্ধ করা সম্ভব হয়নি। বোঝা গেল রহস্যটা অন্য ধরনের। কি ধরনের রহস্য তাও যে একটু আধটু আঁচ করতে না পারলাম তা নয়। সেদিন বাড়ির কর্তার সঙ্গে আলাপ পরিচয়ের কথা মনে আছে? লোকটা যে ক্রমাগত গেঞ্জির ডান হাতাটা নিচের দিকে টেনে দিচ্ছিল, ওটা কোনো মুদ্রাদোষ নয়। ইঞ্জেকশনের দরুন হাতের খানিকটা জায়গা ফুলে ঢিবির মতো হয়ে উঠেছিল, সেইটাকেই ঢাকবার চেষ্টা। হাতের অবস্থা দেখে আর নুনের পুটলিটা পেয়ে যাওয়ায় ওই লোকটাকে যে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে তা বুঝতে পারলাম। সমস্ত দিন দোতলা থেকে ওই বাড়িটার চারিদিকে আমরা নজর রেখেছি, কাউকে ঢুকতে দেখিনি। তবে ডাক্তার এলো কখন? বুঝলাম গভীর রাত্রের ওই মোটরখানা আর কিচ্ছু নয়, ডাক্তার আমদানির ব্যবস্থা। ব্যাপারটা কেমন আগাগোড়া গোপন রাখবার চেষ্টা হচ্ছে, দেখছেন তো? খুব গোপনে তার চিকিৎসা চলছে। কি অসুখ তা তারা কাউকে জানতে দিতে রাজি নয়, কেননা তাতে নাকি তাদের জেল পর্যন্ত হয়ে যেতে পারে। ডাক্তার যখন চিকিৎসা শুরু করেছে আর রোগীর অবস্থার যখন উন্নতি হয়নি, ব্যথা চাপবার চেষ্টা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল, তখন ডাক্তারকে যে ফের আসতে হবে তা বুঝতে কষ্ট হলো না। বাস্তবিকই গভীর রাত্রে আবার মোটর এলো, সমস্ত আলো নিভিয়ে দিয়ে খুব ধীরে ধীরে। আমিও নিচে নেমে রাস্তার ধারে একটা গাছের আড়ালে দাঁড়ালাম। তারপর খানিক বাদে মোটর ফিরে যেতেই
পেছন থেকে টর্চের আলো ফেলে গাড়ির নম্বরটা দেখে নিলাম। ডাক্তারের পাশে গাড়িতে আর একজন লোক বসেছিল। গাড়ির নম্বরটা যে আসল নম্বরই তাতে ভুল ছিল না, কেননা নকল নম্বর হলে পেছনের আলো নিভানো থাকতো না। পরদিন সকালে বেরিয়ে মোটর রেজিস্টার ঘাঁটতেই দেখা গেল ওখানা ওই হোটেলের গাড়ি। সেদিনই সকালবেলা আমার হোটেলে উঠে আসতে দেখে আপনি খুব আশ্চর্য হয়েছিলেন নাকি? হোটেলের যে রুমটা আপনার খুব পছন্দসই হয়েছিল, আমারও প্রথম নজর পড়েছিল সেটারই ওপর, এবং যে জবাব আপনাকে দিয়েছি সেটাও ম্যানেজারেরই দেওয়া জবাব। জবাবটা আমারও খুব আশ্চর্য বলে মনে হলো। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত বাইরে বাইরে লোকটা কি করে? অফিসে আর কিছু এতক্ষণ খাটায় না। কথা বলতে বলতে ম্যানেজারের সঙ্গে আমি নিচে নেমে এলাম। হঠাৎ ম্যানেজার বলে উঠলেন, এ কি, ও ঘরের ভদ্রলোক সে আজই এর মধ্যে ফিরে আসছেন? এই তো সবে বেরিয়ে গেলেন। তাকিয়ে দেখি একটি লোক স্টেশনের কুলির হাতে সুটকেস চাপিয়ে হোটেলের দিকে এগোচ্ছে। খুব ব্যস্ত সমস্ত ভাব তার মুখে চোখে। ম্যানেজারের সামনে এসেই সে বললে, মোটরখানা আরেকবার চাই ম্যানেজার বাবু, না হলেই নয়, বিশেষ দরকার। ম্যানেজারের অবশ্য গাড়ি দিতে কোনো আপত্তি ছিল না। বিল বেশি উঠলে তার আর ক্ষতি কি, কিন্তু ড্রাইভারের আপত্তি দেখা গেল। এই রাত্রিরে সে গাড়ি চালিয়ে এলো, আবার এক্ষুনি। কিন্তু ম্যানেজার ধমকে উঠলেন, তাতে কি হয়েছে? দরকার হলেই যেতে হবে। দুটি জিনিস তৎক্ষণাৎ আমার চোখে পরিষ্কার হয়ে গেল। প্রথমত, লোকটা রেলে কোথাও যাবে বলে রওনা হয়েছিল, গাড়ি ফেল করাতে ফিরে এসেছে, নইলে স্টেশনের কুলি পেল কোথা থেকে। দ্বিতীয়ত, সে বলেছে মোটরখানা আর একটিবার চাই, তার মানে এর আগেই সে আরও একবার গাড়ি নিয়েছে। ড্রাইভার বলছে এর আগেই তাকে বার হতে হয়েছিল রাত্রিরে। এর থেকে আন্দাজ করতে মোটেই কষ্ট হলো না যে আগের দিনে 13 নম্বর বাড়িতে মোটরে যে দুটি লোক এসেছিল, এ লোকটি হচ্ছে তাদেরই একজন। কিন্তু কোনজন? ডাক্তার না তার সহযাত্রীটি? যাই হোক, সম্প্রতি লোকটা কোথায় যাচ্ছে তা জানা এরপর কঠিন হবে না, কেননা ড্রাইভার এখন থেকেই যখন আপত্তি জানাচ্ছে, তখন সে ফিরে এলেই ফের তাকে গাড়ি বার করতে বলা যাবে। নিশ্চয়ই সে তখন প্রবল আপত্তি জানিয়ে বলবে যে এইমাত্র এত দূর থেকে সে ঘুরে এলো, এখন আর কোথাও যাওয়া সম্ভব নয়। তখন কোথায় গিয়েছিলে প্রশ্ন করলেই জায়গার নাম বেরিয়ে পড়বে। ঠিক সেই মতলব অনুযায়ী কাজ করা গেল। ড্রাইভার জানালো বাবুটিকে সে নৈহাটিতে রেখে এসেছে। অনেক রাত্রে লোকটা আবার হোটেলে ফিরে এলো। ভোরে সে যখন ফের বার হচ্ছে তখন আমি তার পিছু নিলাম। শিয়ালদায় এসে দেখি সে নৈহাটিরই টিকিট কাটছে। আমিও চললাম সেই সঙ্গে সঙ্গে নৈহাটি। নৈহাটি জংশনে নেমে সে ধরল কম্বৌলি রোড। আমিও কিছু দূরে সামনে তার পেছু পেছু। তারপর কম্বৌলি যে তার দিনের লীলাভূমি, এ তথ্যটি নিশ্চিত জেনে আমি ফিরে এলাম কলকাতায়। বেলা প্রায় 10টার সময়। এরপর আপনি এলেন আমার হোটেলে, আর আমরা দুজনে রওনা হলাম কম্বৌলিতে। এখানে আপনাকে একটু ধন্যবাদ না জানিয়ে পারছি না। মিউজিয়াম দেখবার অতটা আগ্রহ যদি আপনি প্রকাশ না করতেন, তবে রহস্যভেদ হতে আরও কিছুটা সময় লাগতো।
কেননা আমার হোটেলের সেই রহস্যময় লোকটি যে কম্বৌলি মিউজিয়ামেরই একজন কর্মচারী তা তখনও জানতে পারিনি। আমরা যখন ভেতরে যাই তখনও এক রাশ ফাইলের সামনে বসে খুব মন দিয়ে একখানা মোটা বই পড়ছিল। তবু তার হুঁশই নাই। দেখলাম ওটা একটা ডাক্তারি বই। যে পরিচ্ছেদটা ও মন দিয়ে পড়ছে সেটা জোলাপ সম্বন্ধে। হঠাৎ আমার উপস্থিতি টের পেতেই ফট করে বইখানা বন্ধ করে ধরা পড়া অপরাধীর মতো আমার দিকে সে চাইলে, যেন কিছুই দেখিনি এমনভাবে মিউজিয়াম সম্বন্ধে গোটা কত প্রশ্ন জিজ্ঞাসা করে আমি সরে এলাম। আমার মনে তখন পর কয়েকটি প্রশ্ন জাগলো। এ মিউজিয়ামটি হওয়া অবধি এতকাল সর্বসাধারণেরই এখানে ঢুকবার অধিকার ছিল, কোনো পাসের দরকার হতো না। হঠাৎ 5-7 দিন হলো সে নিয়ম বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে আর যাকে তাকে ঢুকতে দেওয়া হবে না। মিউজিয়ামে একটা স্পেশাল এক্সিবিশন চলছিল। বিজ্ঞাপন অনুযায়ী যতদিন সেটা চলবার কথা তার আগেই কর্তৃপক্ষ হঠাৎ সেটা বন্ধ করে দিয়েছেন। এসব কড়াকড়ির মানে কি? তবে কি কোনো দামি জিনিস হালে এখান থেকে চুরি গেছে? নিশ্চয়ই তাই, নইলে কর্তৃপক্ষের এই রকম ব্যবহারের আর কোনো দ্বিতীয় অর্থ হতে পারে না। তৃতীয়ত, এ রহস্যময় লোকটি দেখছি এখানকারই কর্মচারী। এ চুরির সঙ্গে তার কোনো সম্পর্ক নাই তো? নিচে নেমেই তাই আপনাকে বিদায় দিয়ে আমি মিউজিয়ামের কর্মকর্তা কিউরেটরের ঘরে ঢুকলাম। অল্প একটু আলাপের পরই দেখা গেল আমার অনুমান মিথ্যে হয়নি। বাস্তবিকই একটা ইতিহাস প্রসিদ্ধ মুক্তার মালা চুরি গেছে। এবার পরের প্রশ্ন। কিউরেটরের কথাবার্তায় বুঝতে পারলাম তার কর্মচারীদের মধ্যে কেউ ডেলি প্যাসেঞ্জার নেই, সকলকেই কম্বৌলিতে থাকতে হয়। তার বিনা অনুমতিতে কম্বৌলি ছেড়ে কোথাও কারোর যাওয়ার হুকুম পর্যন্ত নেই। অথচ এ লোকটি দেখছি আজ 5-7 দিন ধরেই রোজই রাত্রের গাড়িতে গোপনে কলকাতা যাচ্ছে। নৈহাটির মতো অত বড় জংশন স্টেশনে কেই বা কাকে চেনে? কলকাতা সে যাচ্ছে একটা লোকের চিকিৎসার ব্যবস্থা করতে। তার সেই রোগীটি অসহ্য ব্যথায় দিন রাত পড়ে কাতরাচ্ছে, অথচ সে ব্যথার কারণ ঘুণাক্ষরেও কারোর কাছে প্রকাশ করবার উপায় নেই, সাধারণ ডাক্তারের কাছেও না। কেননা তাহলে নাকি তাদের সবারই জেল হয়ে যাবে। এখানে হাজার কাজের মধ্যেও এই লোকটা বসে বসে চিকিৎসা শাস্ত্রের বই পড়ছে, নানা রকম জোলাপ সম্বন্ধে। ওষুধটা যখন জোলাপ, ব্যথাটা নিশ্চয়ই পেটের। পেটের ব্যথার সঙ্গে কোনো জিনিস চুরির একমাত্র সম্বন্ধ থাকতে পারে যদি চোরাই মালটা হয় খুব ছোট, আর চোর সেটাকে গিলে ফেলে থাকে। কি অবস্থায় মুক্তোর মালা চুরি হয়েছিল কিউরেটর তা বলেছিলেন। শুনে আর কোনো সন্দেহই রইল না যে আপনার প্রতিবেশী ওই 13 নম্বরের ভাড়াটেই মালা চোর। চুরির পরেই বেগতিক দেখে সেটা গিলে ফেলেছে। কিউরেটরকে তখন সমস্ত ঘটনা খুলে বলে বিদায় নিলাম। আমার অনুমান যে অভ্রান্ত তা তো দেখতেই পাচ্ছেন। আমি চলে আসতেই কিউরেটর কলকাতায় পুলিশের কাছে ফোন করেছিলেন। তারা লোকটাকে মেডিকেল কলেজে ধরে নিয়ে গেছে, আর সেখানে এক্স-রে করতেই ওর পেটের ভেতর মুক্তোর মালাটির সন্ধান মিলে গেছে।
শেষ হলো আজকের পর্ব। কণ্ঠ সৌম্য মজুমদার, অর্পিতা দে, সৌরভ এবং সম্মান রায়। শব্দগ্রহণ অরিজিৎ চৌধুরী। শব্দ পরিকল্পনা নভনীল ভট্টাচার্য। সমগ্র পর্ব পরিচালনায় সম্মান রায়। শুনতে থাকুন রোল সাউন্ড গপ্প, কারণ হুকাকাশির নতুন নতুন অ্যাডভেঞ্চার কিন্তু আপনারা শুনতে পাবেন এই চ্যানেলেই।